ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। বারো দেশে টিউলিপের অর্থ পাচারের তদন্ত চলছে। হাসিনা কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল। মন্ত্রী সচিব ও মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর সুপারিশ সংস্কার কমিশনের বাস্তবসম্মত নয় বলছেন বিশ্লেষকরা। পাঁচটি প্রতিষ্ঠান থেকে এনআইডি সার্ভারের তথ্য পাচারের প্রমাণ পেল ইসি। প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা চায় কমিশন। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামবে আশা গভর্নরের। নীতি সুধার অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে বিএনপিকে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানান, দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে তাগাদা দিয়েছে বিএনপি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবে না বিএনপি। এছাড়া সম্প্রতি দেশে যে ঘটনা ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না বলেও জানিয়েছেন বিএনপির প্রতিনিধিরা। ডেভিল হান্ট অভিযানে নিরপরাধ মানুষ যেন হয়রানি না হয় সে কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা। এর আগে প্রায় 2 ঘণ্টা রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। রাষ্ট্রে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে দেশের 38 স্থানে সভা সমাবেশ করবে বিএনপি। বুধবার থেকে শুরু হবে এই সভা সমাবেশ, চলবে রমজান শুরুর আগ পর্যন্ত। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দলটি। এতে বলা হয়, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ নানা দাবিতে সভা সমাবেশ করবে বিএনপি। 12 ফেব্রুয়ারি থেকে বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে এই সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগে অন্তত 12টি দেশে তদন্ত হচ্ছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে এমন খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসে। এতে বলা হয়, দুদকের প্রাথমিক প্রতিবেদনে কেবল যুক্তরাজ্যেই নয়, অন্যান্য দেশেও অর্থ পাচার করা হয়েছে বলে উঠে এসেছে। এক্ষেত্রে পারস্পরিক আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য অনুরোধ পাঠিয়েছে দুদক। এর আগে জানুয়ারির শেষে ঢাকায় কয়েকদিন অবস্থান করে দুদকের তদন্তে সহায়তা করেছেন ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এর কর্মকর্তারা। দুর্নীতির অভিযোগে দেশ বিদেশের সমালোচনার মুখে পড়েন টিউলিপ সিদ্দিক। পরে 14 জানুয়ারি ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ ছাড়েন তিনি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। এছাড়া সূচনা ফাউন্ডেশনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দানও এতদিন করমুক্ত ছিল। সেই সুবিধাও এখন বাতিল করেছে এনবিআর।
এদিকে গেল মাসে পুতুলের সূচনা ফাউন্ডেশনের নিবন্ধিত ঠিকানায় গিয়ে অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। সে সময় কর ছাড় এবং আর্থিক অনিয়ম সম্পর্কিত নথি সংগ্রহের জন্য অভিযান চালায় দুদক। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১১৭৮ জনকে। অপারেশন ডেভিল হান্ট অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শটগান কার্তুজ, ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড ও ৪টি রামদা উদ্ধার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, অপারেশন ডেভিল হান্টে ছোট বড় সব অপরাধী ধরা পড়বে। দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এমন ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উস্কানিমূলক আচরণে স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে মোক্ষম জবাব দিয়েছে বলেও জানান তিনি। এছাড়া রমজানে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4জন না 5জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। জুলাই অভ্যুত্থানে হতাহতরা ইতিহাসের স্রষ্টা। কোনো কিছু দিয়েই তাদের ত্যাগের প্রতিদান সম্ভব নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টা। সকালে নিজ কার্যালয়ে চেক হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস আশ্বাস দেন, সব গুম খুনের বিচার হবে, কেউ অবিচারের শিকার হবে না। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন জুলাই অভ্যুত্থানে ২১ শহীদের পরিবার ও আহত ৭ জন। রাষ্ট্রীয় সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময়ে জুলাইয়ের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। রাষ্ট্রীয় সম্মান, আর্থিক সহায়তা, পুনর্বাসনের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার চান তারা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের ত্যাগের কোনো পরিমাপ হয় না। শহীদের পরিবার ও আহতরা সরকারের অংশ বলে উল্লেখ করেন তিনি। ভাবেন না যে এটা কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা। আপনি ইতিহাসের স্রষ্টা। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা শুধু সরকারে নয়, বিভিন্ন জায়গায় রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। কারো প্রতি যাতে অবিচার না হয় সেজন্য অপরাধীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের মন্ত্রী ও সচিবের সংখ্যা কমানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
একীভূত করার মাধ্যমে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনার পরামর্শও দিচ্ছে কমিশন। মন্ত্রী ও সচিবদের সংখ্যা কমানোর প্রস্তাবকে ইতিবাচক বললেও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বিশ্লেষক। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী মন্ত্রীদের সংখ্যা কম হলে ইন্টিগ্রেটেড ডিসিশন মেকিং এবং প্ল্যানিং সম্ভব হবে, যা সরকারের গভর্নেন্সকে ইমপ্রুভ করবে এবং এক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপক ভূমিকা আছে। এদিকে বর্তমানে সচিব ও সমমর্যাদার কর্মকর্তা ৮০ জন, এ সংখ্যা কমিয়ে ৬০ করার সুপারিশ কমিশনের। তবে মন্ত্রিপরিষদ সচিব একজনই, মুখ্য সচিব ১৭ জন এবং একাধিক বিভাগ থাকা মন্ত্রণালয়ে মুখ্য সচিব রাখার প্রস্তাবও দিয়েছে কমিশন। আমি অধিকাংশ সুপারিশমালা যা পড়েছি তাতে দেখে মনে হয়েছে এগুলো বাস্তবতার নিরিখে না, বরং কাল্পনিকভাবে এগুলো করা হচ্ছে। কমিশনের সংস্কার প্রস্তাবনা প্রকাশিত হবার আগেই যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই প্রশাসন ক্যাডার এবং বাকি যে ২৯টি ক্যাডার আছে তাদের মধ্যে এক ধরনের আন্দোলন, পাল্টা আন্দোলন শুরু হয়েছিল। ফলে সামগ্রিকভাবে এই যে ধরনের প্রস্তাবনা এসছে সেগুলো অধিকাংশ বাস্তবায়ন করা বর্তমান সরকারের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। এছাড়া শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে একীভূত করে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক যোগাযোগ ও সেতু এবং রেল মন্ত্রণালয় মিলিয়ে যোগাযোগ মন্ত্রণালয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাকে একসাথে করে শিক্ষা মন্ত্রণালয় গঠনের সুপারিশও দিয়েছে কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী দেশে ইনসাফের শাসন দেখতে চায়, এজন্য শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটি নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বই প্রকাশনা উৎসবে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ এসে কোনো দাবি পূরণ করে দেবে না, এজন্য সমালোচনা নেয়ার মানসিকতা ও উদারতা থাকতে হবে। এ সময় দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সরলরেখা প্রকাশনা সংস্থার অনুষ্ঠানে প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদের লেখা হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার এবং রেজেপ তাইয়িপ এরদোয়ান জীবন ও কর্ম নামের দুটি বই প্রকাশিত হয়। ইনসাফের শাসন চাই, আমরা এই দেশের আয় উন্নতি চাই। চোখ বন্ধ করে এটা হবে না, আমাদের চোখ খোলা রেখে চতুর্দিকে তাকিয়ে যেখান থেকে যে উপাদানটা নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে। এমনকি শত্রুর কাছেও যদি ভালো কিছু থাকে ওইটাও শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদের কাছ থেকে তিনি অস্ত্র নির্মাণ তার সাহাবীদেরকে ডিপোর্ট করে শিখিয়েছিলেন। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ সোমবার এই আদেশ দেন। গত 15 ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির এবং তাঁর স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে আলাদা 4 মামলা করে দুদক। মামলায় বলা হয়, বেনজির 9 কোটি 44 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2 কোটি 62 লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জা 31 কোটি 69 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16 কোটি 1 লাখ টাকার তথ্য গোপন করেন। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8 কোটি 75 লাখ টাকা এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের 5 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনে দুদক। এনআইডির মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান থেকে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এসব প্রতিষ্ঠানকে কারণ জানাতে শোকজ করা হয়েছে।
তবে এটি ইচ্ছাকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন সচিব। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি থেকে নাগরিকের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলপাড় হয় সারা দেশে। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও পুনরায় যাচাই বাছাই করে নাসির উদ্দিন কমিশন। নিবন্ধনের তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের চুক্তি লঙ্ঘন করার বিষয় প্রমাণিত হলে 20 ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বিসিসির পর এবার 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে ইসি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আক্তার আহমেদ। আমাদের জানা মতে এই মুহূর্তে 5টা। কি ব্যবস্থা নিচ্ছেন এর বিরুদ্ধে? আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে তাহলে আমাকে আর সাবধান হতে হবে। কিন্তু সাবধানতাটাকে আমি এই মুহূর্তে অপরাধ বলবো না, সচেতনতাটা আরও বেশি দরকার, এবং সেই কারণে এই প্ল্যাটফর্মটা আমরা চেষ্টা করছি। কিন্তু যদি কেউ অ্যাপ্লাইং দেয়ার মাইন্ড যদি এটাকে করে থেকে থাকেন, সেটা অপরাধ এবং সেটা শাস্তিযোগ্য। নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার থেকে তথ্য যাচাই করে থাকে 182টি প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা করতে 3 দিন ব্যাপী এক মতবিনিময়ের আয়োজন করে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান অর্থনৈতিক সংকটে নীতি সুধার 10 ভাগ অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হচ্ছে 9.8%। গভর্নর আহসান এইচ মনসুরের প্রথম মুদ্রানীতি ঘোষণায় তিনি বলেন, চ্যালেঞ্জ থাকলেও জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8 ভাগে নেমে আসতে পারে। এ সময় জানানো হয়, খেলাপি ঋণ 30% ছাড়িয়ে যেতে পারে। নিত্যপণ্যের উচ্চ দামের মধ্যে চলতি অর্থবছরের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই গভর্নর আহসান এইচ মনসুর গতানুগতিক মুদ্রানীতি ঘোষণা করেন। নীতি সুদ হার কমানোর প্রস্তাব থাকলেও তা 10 ভাগই থাকছে নতুন মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% অপরিবর্তিত থাকবে, যদিও গেল ডিসেম্বরে এ খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 7.25%। রিস্ট্রাকচার করে একটা সিঙ্গেল স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসে আমরা এটা শুরু করতে যাচ্ছি। আমরা আশা করি যে এই রিস্ট্রাকচার্ড রিস্ক বেসড অ্যাসেসমেন্টের মাধ্যমে ভবিষ্যতে যাতে আমাদের খারাপ ঋণের পরিমাণটা কম হয় এবং আমরা যাতে আগেই এই সমস্যার জায়গাটাকে চিহ্নিত করতে পারি, সেদিকে আমরা এগুচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তবে গভর্নরের আশা, জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং আগামী বছর তা 5-এর ঘরে নেমে আসবে। তবে ডলার নিয়ে বড় বড় কোম্পানি অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ তার। আমরা জানি যে মানুষ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে, অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ। লাগামহীন খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে বেশ কিছু জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের বিরোধীন রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।